আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেছেন, গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না। বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে বৈঠকের আগে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তার এই মন্তব্য আগের প্রস্তাবের সম্পূর্ণ বিপরীত, যেখানে তিনি গাজা দখলের কথা বলেছিলেন এবং ফিলিস্তিনিদের সরিয়ে অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানাবেন বলে জানিয়েছিলেন। গত মাসে ট্রাম্প বলেছিলেন, প্রায় ২০ লাখ মানুষের গাজা উপত্যকার সবাইকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যকার একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক ধাপ চলাকালে ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দা ও প্রত্যাখ্যানের মুখে পড়ে, কারণ এটি দীর্ঘদিনের ফিলিস্তিনি আশঙ্কাকে আরও বাড়িয়ে তোলে যে তাদের জোরপূর্বক স্থানান্তর করা হতে পারে। মিশর, জর্ডান সহ উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এবং ৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসি সতর্ক করে জানায়, এমন কোনো পরিকল্পনা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। তারা গাজা পুনর্গঠনের জন্য $৫৩ বিলিয়ন একটি মিশরীয় পরিকল্পনা গ্রহণ করেন, যেখানে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই গাজা পুনর্গঠনের নিশ্চয়তা দেওয়া হয়। এই পরিস্থিতিতে বুধবার ট্রাম্প বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে কঠোর পরিশ্রম করছি, দেখছি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। এ সময় তিনি আবার সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারকে ফিলিস্তিনি অভিহিত করে বলেন, সে একসময় ইহুদি ছিল, এখন আর ইহুদি নেই। এদিকে গাজা পুনর্গঠন পরিকল্পনা নিয়ে কাতারের দোহায় আলোচনা অব্যাহত রয়েছে। আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। বৈঠকে উইটকফের কাছে গাজার জন্য মিশরের দেয়া পুনর্গঠন পরিকল্পনা উপস্থাপন করেছে ৫ আরব দেশ। প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে গাজা থেকে জোরপূর্বক স্থানান্তর করার প্রস্তাব থেকে দৃশ্যত সরে আসায় ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম। এক বিবৃতিতে কাসেম বলেন, যদি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য গাজা উপত্যকার জনগণকে বাস্তুচ্যুত করার ধারণা থেকে সরে আসাকে প্রতিনিধিত্ব করে, তাহলে তাকে স্বাগত। তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার মাধ্যমে এই অবস্থানকে আরও জোরালো করার আহ্বান জানাচ্ছি। গাজা নিয়ে ট্রাম্পের উদ্ভট পরিকল্পনা প্রকাশের পর থেকেই হামাস বলে আসছে, ফিলিস্তিনিরা এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবেন না। একে হাস্যকর আখ্যা দিয়ে হামাস নেতারা বলেছেন, বুড়ো ট্রাম্পকে গাজা দখলের স্বপ্ন নিয়েই মৃত্যুবরণ করতে হবে, এটি কখনো বাস্তবায়িত হবে না। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালোন এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, ফলে দীর্ঘস্থায়ী সংঘাতে মাত্রাতিরিক্ত প্রাণহানি ঘটছে। ইয়ালোন ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে কাজ করার জন্য সরকারকে অভিযুক্ত করে বলেন, ইসরায়েলি জনগণকে বুঝতে হবে, সরকার রাষ্ট্রের স্বার্থের বিপরীতে কাজ করছে। তারা ক্ষমতা আঁকড়ে থাকার নিজস্ব স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণে সরকারের বিলম্ব পদক্ষেপ সংকটকে আরও বাড়িয়ে তুলছে, আর হামাস এই পরিস্থিতির সুবিধাকে কাজে লাগাচ্ছে। ইয়ালন বলেন, যুদ্ধ সমাপ্তির চেষ্টাকে ধারাবাহিকভাবে দুর্বল করছে সরকার। নেতানিয়াহু পেশাদার আলোচকের পরিবর্তে রন ডারমারের মতো রাজনৈতিক লোককে নিয়োগ দিয়েছেন, ফলে আলোচনার পরিবেশ দিন দিন জটিল হচ্ছে। সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে বন্দীদের মুক্ত করার ব্যাপারে ইসরায়েলের আগ্রহ নেই, তাই তারা নিজেদের মতো করে হামাসের সঙ্গে বৈঠক করেছেন। যুদ্ধের সমাপ্তি ঘটাতে মার্কিন চাপের কথা তুলে ধরে তিনি বলেন, এই যুদ্ধ যত লম্বা হবে, মানুষের জীবন এবং কৌশলগত দিক থেকে ইসরায়েল তত ক্ষতিগ্রস্ত হবে। ইয়ালন উল্লেখ করেন, যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী ১৫,০০০ সেনা হারিয়েছে। অনেকে এমনভাবে আহত হয়েছেন যে আর চাকরিতে ফিরতে পারবেন না, ফলে সেনাবাহিনীর অবস্থা বিপর্যস্ত। বর্তমান সেনাপ্রধান ইয়াল জামিরের প্রশংসা করে তিনি বলেন, আমি আশা করি রাজনৈতিক নোংরামির উপরে উঠে তিনি পেশাদারিত্বের মেরুদণ্ড সোজা রাখবেন।
ইসরায়েলি দৈনিক ইয়াদিওথ আহরনোথ জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের তথাকথিত হানিমুন শেষ হতে চলেছে। এক সময়ের ঘনিষ্ঠতা কাটিয়ে এটি এমন এক সম্পর্কে পরিণত হয়েছে যেখানে ওয়াশিংটনের দাবির কাছে নেতানিয়াহু নতি স্বীকার করছেন এবং ইসরায়েলকে এড়িয়ে মার্কিন প্রেসিডেন্টই কৌশলগত সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উপর গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ অনেকটা চাপিয়ে দেন ট্রাম্পের দূত উইটকফ, যেখানে নেতানিয়াহুর সমর্থন ছিল না। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট বলেছে, এর মাধ্যমে মার্কিন এজেন্ডার প্রতি ইসরায়েলের ক্রমবর্ধমান আনুগত্য প্রকাশিত হচ্ছে। খবরে বলা হয়, লেবাননের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণ চুক্তি বাস্তবায়নের জন্য এখন ইসরায়েলকে চাপ দিচ্ছে মার্কিন প্রশাসন। সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের স্বাক্ষর করা এই চুক্তিকে প্রতারণা ও আত্মসমর্পণের চুক্তি হিসেবে আখ্যা দিয়েছিলেন নেতানিয়াহু। মনে হচ্ছে নেতানিয়াহুকে এই চাপেও নতি স্বীকার করতে হবে। এই পরিবর্তন ইসরায়েলকে অনিশ্চিত অবস্থানে ফেলে দিয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গাজা ও লেবাননের যুদ্ধবিরতি নিয়ে বিভিন্নভাবে নিজেদের শর্ত বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার কথা তুলে ধরে খবরে বলা হয়, বিচ্ছিন্নভাবে এই মার্কিন পদক্ষেপের সমালোচনা হলেও সরকার এ নিয়ে কিছু বলার সাহস পায়নি। আগের মতো ইসরায়েল মার্কিন নীতিতে প্রভাব বিস্তার করবে এমনটা আশা করার সুযোগ নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার ক্ষেত্রে কর্তৃপক্ষের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। বুধবার এই মেয়াদ বাড়ান যুক্তরাষ্ট্রের এক বিচারক। এদিন শুনানি চলাকালে নিউ ইয়র্কের আদালতের বাইরে শত শত মানুষ খলিলের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। গত বছর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খলিল। গত রোববার তাকে গ্রেফতার করেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা। খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার বিরুদ্ধে সোমবার সাময়িক নিষেধাজ্ঞা দেন ডিস্ট্রিক্ট জাজ জেসি ফারম্যান। তিনি বুধবার শুনানির পর একটি লিখিত আদেশে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ান। খলিলকে গ্রেফতার করাটা অসাংবিধানিক কিনা তা বিবেচনা করার জন্য আরও সময় নেওয়ার লক্ষ্যে বিচারক এমন আদেশ দেন। বুধবার নিউ ইয়র্ক শহরের আদালত কক্ষে শুনানি চলার সময় বাইরে খলিলের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। তারা মুহুর্মুহু স্লোগান দেন, মাহমুদ খলিলকে এখনই মুক্তি দাও। আদালতে খলিলের আইনজীবী রামজি কাসেম বলেন, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার হওয়ায় তার মক্কেলকে শনাক্ত করে লক্ষ্যবস্তু বানানো হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। খলিলকে গ্রেফতারের পর প্রথমে নিউ জার্সিতে আটক রাখা হয়। পরে তাকে লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি অভিবাসী আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আদালতের সবশেষ আদেশের ফলে খলিল সম্ভবত আগামী সপ্তাহ পর্যন্ত লুইজিয়ানায় আটক অবস্থায় থাকবেন। তার আইনজীবীরা চান তাকে নিউ ইয়র্কে ফিরিয়ে আনা হোক। আটক অবস্থা থেকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হোক। ফিলিস্তিনি বংশোদ্ভূত খলিলের স্ত্রী একজন মার্কিন নাগরিক। খলিল 2022 সালে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে যান। গত বছর গ্রিন কার্ড পান তিনি। গাজায় ত্রাণ প্রবেশের ওপর ইসরায়েলি অবরোধ 13 দিনে গড়িয়েছে। ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ থাকায় উপত্যকা জুড়ে দেখা দিয়েছে খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট। হামাসের হাতে থাকা বাকি বন্দীদের মুক্তি দিতে সংগঠনটিকে বাধ্য করতে গাজায় ত্রাণ প্রবেশ ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। এর জেরে তীব্র নিন্দার মুখে পড়েন নেতানিয়াহু। তবে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজের সিদ্ধান্তে অটল থাকায় বিপাকে পড়েছেন গাজাবাসী। উপত্যকায় প্রবেশের অনুমতি না পাওয়ায় মিশর সীমান্তে শত শত ত্রাণবাহী ট্রাক আটকে আছে। ত্রাণ প্রবেশ বন্ধ থাকার গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, এমন অবস্থা অব্যাহত থাকলে উপত্যকায় আবার চরম মানবিক সংকট দেখা দিতে পারে। জাতিসংঘ ও অন্যান্য সংস্থা গাজায় প্রবেশকারী ত্রাণের উপর ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে যুক্তরাষ্ট্র তা ঠেকিয়ে রাখতে পারত না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক আলোচনার ধারণা নাকচ করে দিয়েছেন তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা করলেও ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না। আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পরমাণু চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান সম্বলিত চিঠি পাওয়ার পর তা বুধবার ইরানের সর্বোচ্চ নেতা প্রত্যাখ্যান করলেন। ট্রাম্প গত সপ্তাহে জানান, পরমাণু বিষয়ক আলোচনার প্রস্তাব দিয়ে খামেনিকে তিনি চিঠি পাঠিয়েছেন। ট্রাম্প প্রশাসনের সেই চিঠি সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে
হস্তান্তর করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আরাকচি এবং গার্গাসের মধ্যে যখন বৈঠক চলছিল, খামেনি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দলের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, আলোচনার জন্য ট্রাম্পের দেয়া প্রস্তাব এক ধরনের প্রতারণা, যার লক্ষ্য হচ্ছে বৈশ্বিক জনমতকে বিভ্রান্ত করা। তিনি বলেন, আমরা যখন জানি যে তারা এই আলোচনার কোনো মর্যাদা দেবে না, তাহলে আলোচনার অর্থ কী? সুতরাং আলোচনার এই আমন্ত্রণের লক্ষ্য হচ্ছে জনমতকে প্রতারিত করা। খামেনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার পর নিষেধাজ্ঞা আরও কঠোর হবে এবং ইরানের উপর চাপ বৃদ্ধি পাবে, কারণ ট্রাম্প প্রশাসনের চাওয়া মাত্রাতিরিক্ত। খামেনি বলেন, আমরা যদি পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতাম, যুক্তরাষ্ট্র তা ঠেকিয়ে রাখতে পারত না। আমরা নিজেরাই সেটা চাই না। আমরা শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছি। অবশ্য আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা গত মাসে জানিয়েছে, ইরানে 60% পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% কাছাকাছি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।